ঢাকা বেনাপোল রেলপথে প্রথম আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এই ট্রেনে করে সহজে কলকাতাও যাওয়া যায়। চলুন যাত্রা শুরু করি। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখানে দেখা যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। ৭ নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে পিছন দিকে, আর ৮ নম্বর হচ্ছে যে তার ঠিক উল্টা দিকে, মানে নারায়ণগঞ্জের ট্রেন অনেকটা যেদিকে থাকে। আর এই যে দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস যথাসময়ে দাঁড়িয়ে আছে, তবে এখনও কিন্তু সিগন্যাল পড়েনি। ট্রেন ছাড়ার সময় আর ৩ থেকে ৪ মিনিটের মতো বাকি। আর এখানে যে কোচগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব শোভন চেয়ার। শোভন চেয়ার ছাড়াও এসি চেয়ার আছে এবং কেবিনও আছে। প্রতিটি কোচেই এরকম আয়না সমেত বেসিন থাকে, বেসিনে পানি আছে। চলে এসেছি একদম শুরুর দিকে। সময় কিন্তু হয়ে গেছে 11:45-এ ছাড়ার কথা। তবে এর আগেও আমি বেনাপোল এক্সপ্রেসে আরেকদিন গিয়েছিলাম, সেদিনও কিছুটা বিলম্ব হয়েছিল। বিলম্বের কারণ ছিল একটা নারায়ণগঞ্জের ট্রেন ঢুকে পড়েছিল, তাই দেরি হয়েছিল। আজকেও হয়তো এমন কিছু হবে, এই জন্য এখনও সিগন্যাল দেয়নি। এই হচ্ছে পাওয়ার কার, এই হচ্ছে আমার সিট। আর এই সিটে এই হচ্ছে লেগ স্পেস। লেগ স্পেস মোটামুটি ভালোই, খারাপ না। তবে এটা কিন্তু চাইনিজ কোচ না, এটা ইনকার যে রেক আছে, ইনকার রেক, ইনকা কোচ। ইনকা কোচ একেবারে খারাপ না, ভালোই লাগে আমার কাছে। আর নারায়ণগঞ্জের ট্রেন চলে আসলো, আমি দেখলাম পাশের প্ল্যাটফর্মে। সুতরাং আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল। অবশেষে 12:05 ছেড়ে দিল আমাদের বেনাপোল এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশ্যে। বেনাপোল এক্সপ্রেস, যার ট্রেন নম্বর 796, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন। বেনাপোল এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন পরিষেবা, যা 2019 সালে চালু করা হয়। শুরুতে ঢাকা থেকে যমুনা সেতু, ঈশ্বরদী, দর্শনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত যেত। পরবর্তীতে পদ্মা সেতু চালু হলে 2023 সালে এই ট্রেনের গতিপথ পদ্মা সেতু হয়ে ভাঙা, রাজবাড়ী, দর্শনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে। হচ্ছে এসি চেয়ার কারের যেই ক্যাবিনেট বা সামনের জায়গা, প্যাসেজ, সেখানে। আর এখানে এই যে লাইট জ্বালানোর সুইচ দেওয়া আছে। আর এখানে বাইরে লেখা আছে বায়ো টয়লেট, হাই কমোড। এই হচ্ছে তাপানুকূল স্লিপার। মা, আমার ছোট বোন, তার ছোট শিশু, আর এই পাশে জামাই। কিছুটা ঘোর পথে যাত্রা হয় বলে এই ট্রেনে ঢাকা বেনাপোলের ভাড়া রূপসী বাংলা এক্সপ্রেসের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। এই ট্রেনে শোভন চেয়ার, এসি চেয়ার এবং এসি কেবিন শ্রেণীর আসন রয়েছে। বেনাপোল এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে ভাঙা, ফরিদপুর, রাজবাড়ী, কালুখালী জাংশন, খোকসা, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জাংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট,
কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জাংশন, ঝিকরগাছা এবং সর্বশেষ বেনাপোল স্টেশন। সর্বমোট যাত্রার সময় প্রায় 7.5 ঘন্টা। এই ট্রেনটি সপ্তাহে বন্ধ থাকে বুধবার। বেনাপোল এক্সপ্রেস ঢাকা স্টেশন থেকে রাত 11টা 30 মিনিটে ছেড়ে যায় এবং বেনাপোল পৌঁছানোর সঠিক সময় সকাল 7টা। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 600 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 1150 টাকা এবং এসি কেবিন বা এসি বার্থে 2115 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমাদের যাত্রাপথের প্রথম বিরতি স্টেশন ভাঙা জাংশনের একদম কাছাকাছি চলে এসেছি। আমাদের ট্রেনের গতি কমিয়ে ফেলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে যাব ভাঙা স্টেশনে। ভাঙাতে আমাদের ছোট্ট একটি বিরতি হবে, আর ভাঙার পর আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন ফরিদপুর। আমাদের সময় লাগলো ঢাকা থেকে মোটামুটিভাবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এই যে আমরা প্রবেশ করলাম ভাঙাতে। ফরিদপুর স্টেশন পার হয়ে এখন আমরা রাজবাড়ি অভিমুখে যাত্রা করছি। আমরা চলে আসলাম রাজবাড়ি স্টেশনে। রাজবাড়ি স্টেশনে 15 মিনিট বিরতি হওয়ার কথা, যদিও এখন ঘড়িতে সময় 2:23, 2:25 এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, তাই বেশি সময় নাও দাঁড়াতে পারে, তবে কমপক্ষে 5 থেকে 10 মিনিট তো দাঁড়াবে। চলে আসলাম রাজবাড়িতে। রাজবাড়ি স্টেশনের প্ল্যাটফর্ম অনেক উঁচু করা হয়েছে, এই জন্য এখান থেকে ব্রডগেজের ট্রেন থেকে ওঠানামা করা বেশ সুবিধা। এই হচ্ছে রাজবাড়ি স্টেশন। রাজবাড়ি স্টেশনে এখানে দেখা যাচ্ছে সামনে আরও একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে ট্রেনে যাত্রী অনেক বেশি, মানে দাঁড়ানো যাত্রীর সংখ্যাও অনেক বেশি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তাই আজকে চা পর্যন্ত পাইনি, মানে চাওয়ালাও আসার মতো কোনো সুযোগ পাইনি, হয়তো সেজন্য চাও আসেনি, তাই আমিও চা পাইনি। রাজবাড়ি স্টেশনে এসে দেখা হয়ে গেল সুন্দরবন এক্সপ্রেসের সাথে। সুন্দরবন এক্সপ্রেস এখন চলে যাচ্ছে ঢাকা অভিমুখে, আর এরপর পরেই আমাদের ট্রেন ছেড়ে যাবে বেনাপোলের উদ্দেশ্যে। সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার ঠিক সাথে সাথেই অপর পাশ থেকে আমাদের ট্রেনটিও ছেড়ে দিল। ঢাকা থেকে সহজে কলকাতা গমন এবং কম খরচে যাবার মাধ্যম এই ট্রেন। একটি পদ্ধতি হলো দর্শনা হল্ট স্টেশনে নেমে গেদে বর্ডার হয়ে যাওয়া যায়। আবার এই ট্রেনের সর্বশেষ গন্তব্য বেনাপোল নেমে সেখানেও সীমান্ত পার হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া যায়। এই দুটি পদ্ধতি থেকে সুবিধা মতো আপনাদের যাত্রাপথ বেছে নিতে পারেন। তবে ঢাকা থেকে কলকাতা যাবার সময় দর্শনা গেদে হয়ে যাওয়া সুবিধাজনক। খোকসা স্টেশন পার হয়ে
এবং গড়াই নদী পার হয়ে এখন আমরা চলে আসলাম সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায়। এবং এখনো পর্যন্ত আমরা প্রায় 20 মিনিট বিলম্বে যাত্রা করছি, অর্থাৎ খুব বেশি একটা বিলম্বে যাত্রা করছি না। এবং ট্রেন বেশ গতি নিয়েই চলাচল করছে, তাই বিলম্ব যতটুকু ছিল, প্রথমে 30 মিনিটের মতো ছিল, সেটি বর্তমানে 20 মিনিটের মতো বিলম্বে চলাচল করছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা কুষ্টিয়া এবং প্রায় 4:45 দিকে কুষ্টিয়াতে পৌঁছে গেল। এই হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম। আচ্ছা ভাই। ট্রেন থামতে না থামতে আবারও ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন পোড়াদহ। সাধারণত সকাল 8টার মধ্যে এই ট্রেন বেনাপোল স্টেশনে পৌঁছে যায়। তারপর ইমিগ্রেশন কাস্টমস শেষ করে ভারতে গিয়ে পেট্রাপোল প্রান্ত থেকে এসি বাসে 300 রুপির মতো খরচ করে কলকাতা পর্যন্ত যাওয়া যায়। তবে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগে। ভারতীয় প্রান্ত থেকে ট্রেনে যেতে চাইলে পেট্রাপোল বর্ডার থেকে বেবি ট্যাক্সি ধরে জন প্রতি 50 রুপি দিয়ে বনগাঁও জাংশন স্টেশনে যাওয়া যায়। সেখান থেকে মাত্র 20 রুপির টিকিট ক্রয় করে লোকাল ট্রেনে 2 ঘন্টায় কলকাতা অবধি পৌঁছানো যায়। তাছাড়াও বর্তমানে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন থাকায় কেউ চাইলে সেই সুবিধাও ব্যবহার করতে পারেন। চলে আসলাম পোড়াদহ জাংশন স্টেশনে। এই পোড়াদহ জাংশনে আমাদের বিরতি 5 মিনিট। এখনো পর্যন্ত আমরা প্রায় 20 মিনিটের মতোই বিলম্বে আছি, আর ট্রেন বেশ ভালোই গতি নিয়ে চলছে। পোড়াদহ স্টেশনেও প্ল্যাটফর্ম কিন্তু বেশ উঁচু করা হয়েছে, ব্রডগেজ ট্রেনের একদম সমান সমান। চলে আসলাম চুয়াডাঙ্গা স্টেশনে। চুয়াডাঙ্গা স্টেশনেও 3 মিনিটের বিরতি, 3 মিনিট বা 4 মিনিট। তবে বিরতিগুলো খুব কম দিচ্ছে, কারণ যাত্রী তেমন একটা নেই এবং ট্রেন যেহেতু বিলম্ব আছে, বিলম্বটা কমিয়ে আনার জন্য। আর চুয়াডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম অতটা উঁচু না, বাট বেশ ভালো রকমই উঁচু। খুব একটা বেগ পেতে হয় না ব্রডগেজের যে ট্রেন আছে সেই ট্রেনে ওঠার জন্য। এর পরবর্তী গন্তব্য স্টেশন দর্শনা হল্ট। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা দর্শনা হল্ট স্টেশনে পৌঁছাচ্ছি। দর্শনা হল্ট স্টেশনে অনুরোধকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ খোদা হাফেজ। চলে আসলাম দর্শনায়। এর পরবর্তী স্টেশন মোবারকগঞ্জ, যশোর, তারপর ঝিকরগাছা, তারপর বেনাপোল। আজকের মতো এ যাত্রায় আমি দর্শনা হল্টে নেমে গেলাম এবং যাত্রা ভালো ছিল। সর্বমোট দর্শনা হল্টে আমাদের নামার কথা যখন 9 মিনিট বিলম্বে এসে পৌঁছালো, সুতরাং খুব একটা বিলম্ব হয়নি। সব মিলিয়ে যাত্রা ভালো ছিল, সেজন্য ধন্যবাদ বেনাপোল এক্সপ্রেস এবং বাংলাদেশ রেলওয়ে। আমাদের আজকের যাত্রা হবে দর্শনা গেদে সীমান্ত হয়ে কলকাতা অবধি। এদিকেই সব ভ্যানওয়ালারা ডাকে বর্ডার 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 বলে, যারা বর্ডার যাবেন। এই শেষ রাতে বর্ডারের উদ্দেশ্যে এখন যাত্রা শুরু। এখনো ভোরের আলো ফুটতে শুরু করেনি।
কিন্তু মানুষের সমাগম যথেষ্ট এবং অনেক মানুষই এখানে এই সময় আসে, বিশেষ করে বেনাপোল এক্সপ্রেসে যারা যাত্রী আছেন। স্টেশনে নেমে সোজা ব্যাটারি চালিত ভ্যান ধরে দর্শনা ইমিগ্রেশনের কাছে যাওয়া যায়। সেখানে গিয়ে বেনাপোল বা অন্যান্য যে কোনো বন্দরের মতোই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হবে। যদি অনলাইনে আগে থেকেই পরিশোধ করা থাকে তাহলে এখানে এসে ট্রাভেল ট্যাক্স করার প্রয়োজন হবে না। একেবারে অন্ধকারের মধ্যে আমাকে দেখা যাচ্ছে না, চলে আসলাম। এরপর শুধু ইমিগ্রেশন খোলার অপেক্ষায় থাকতে হবে। ইমিগ্রেশনের কাজ শেষ হলে বিজিবি চেকপোস্টে বিজিবির চেকিং শেষ করে হেঁটে অথবা ভ্যানে করে ভারতীয় সীমান্ত পর্যন্ত যেতে হবে। ডান পাশে দেখা যাচ্ছে সীমানা পিলার, এখানে সীমানা শেষ, এবং বাম পাশেও এখানে বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ লেখা আছে সাদা সাইনবোর্ডে, ঠিক রেল লাইনের পাশ দিয়ে। আর ভারতবর্ষে আপনাকে জানাই স্বাগতম, এটাও লেখা আছে। এই হচ্ছে বাংলাদেশের সীমানার একদম শেষ প্রান্ত। শেষ প্রান্তে চলে এসেছি, আর কিছু দূর সামনেই সীমানা পিলার, আর এখানে অনেক চমৎকার ফুল গাছ, আর এদিকে একদম সূর্যোদয় হচ্ছে। ঠিক সূর্যোদয় হতে হতে এই সুন্দর সকালে সীমান্ত অতিক্রম করছি। ভারতীয় সীমান্তে সর্বপ্রথমেই আসবে বিএসএফ চেকপয়েন্ট। সেখানে বিএসএফের তল্লাশি শেষ করে যেতে হবে গেদে স্টেশনে অবস্থিত ভারতীয় ইমিগ্রেশনে। এখানে ইমিগ্রেশনে সাধারণত খুব বেশি ভিড় থাকে না। এখানে ইমিগ্রেশনের কাজ শেষ হলেই নির্দিষ্ট গন্তব্যস্থানের ট্রেনের টিকিট কেটে নিতে হবে। এখানে বিএসএফ এর চেকিং শেষে এই যে সামনে দেখা যাচ্ছে গেদে স্টেশন, আর এখানে দেখা যাচ্ছে আরও মানুষজন যারা বাংলাদেশে এখন প্রবেশ করছে তারা আসছে। গেদে স্টেশনে গিয়ে ইমিগ্রেশনের কাজ শেষ করতে হবে, পাসপোর্টে সিল নিতে হবে, তারপরে ট্রেন ধরে যার যার গন্তব্যে যেতে হবে। উল্লেখ্য, এই সীমান্তে দালাল ছাড়া কাজ করতে গেলে কিছুটা বিলম্ব হতে পারে। ইমিগ্রেশনের কাজ শেষ হবার পর 25 রুপির বিনিময়ে কলকাতার শিয়ালদা স্টেশন পর্যন্ত টিকিট করে নেওয়া যায়। ঘড়িতে সময় 8:45, এই 8:45 লোকাল ট্রেনে ছেড়ে যাওয়ার কথা। হুইসেল কিন্তু একবার দিয়ে দিয়েছে এবং এটি দ্বিতীয় দফায় হুইসেল বেজে গেল, এবং 8:45 থাকা অবস্থায় একেবারে সঠিক সময়ে আমাদের এই লোকাল ট্রেন, মানে গেদে লোকাল, গেদে থেকে ছেড়ে দিল কলকাতার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। গেদে থেকে কলকাতা পর্যন্ত যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। সারাদিনে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। যদি কেউ অন্য কোনো গন্তব্যে যেমন মুর্শিদাবাদ যেতে চান তাহলে এখান থেকেই টিকিট করে নিতে পারেন। সেক্ষেত্রে গেদে স্টেশন থেকে নেয়া একটি টিকিটেই সরাসরি চলে যাওয়া যাবে মুর্শিদাবাদ। রানাঘাট জাংশন গিয়ে ট্রেন পরিবর্তন করে নিতে হবে সেই একই টিকিটে। আমার মুর্শিদাবাদ যাবার পূর্বের একটি ভিডিও আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এটা চলে আসলাম হরিশনগর নামের একটি স্টেশনে। হরিশনগর হল্ট। চলে আসলাম সেই বিখ্যাত রানাঘাট জাংশনে, এবং ডান পাশে যে লাইনটি দেখা যাচ্ছে সেই লাইনটি চলে গেল লালগোলার দিকে, অর্থাৎ কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ হয়ে তারপরে লালগোলা। গেদে বা বনগাঁ যেখান থেকেই কলকাতা যান না কেন, যদি গন্তব্য হয় মার্কুইস স্ট্রিট বা নিউ মার্কেট এলাকা, তাহলে শিয়ালদহ স্টেশন পর্যন্ত না গিয়ে দমদম নেমে সেখান থেকে সহজে মেট্রো ট্রেন ধরে এসপ্ল্যানেড স্টেশনে নেমে যেতে পারবেন। মেট্রো স্টেশন এসপ্ল্যানেড নিউ মার্কেটের একদমই কাছে। এসে গেলাম দমদম জাংশনে। দমদম জাংশনে নামতে পারেন আপনারা চাইলে শিয়ালদহতে নামতে পারেন। এখানে নামে মেট্রো ধরে পার্ক স্ট্রিট অথবা এসপ্ল্যানেডে যাওয়া যেতে পারে। হচ্ছে হোটেল অশ্বিনের রুম। রুমে ঢোকার পর দেখা যাচ্ছে টেলিভিশন এবং চমৎকার একটি বিছানা আছে।
আর এখানে দেখা যাচ্ছে আয়না। আর এখানে আমি পানিটা কিনে নিয়ে এসেছি, তারা এখানে কোনো কমপ্লিমেন্টারি পানি দেয় না। আর এখানে কাপবোর্ড আছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এখানে গোসলের জন্য অল্প একটু জায়গা আছে, জায়গা একটু কম, তাছাড়াও যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, আয়নাটাও সুন্দর, বেসিনটাও সুন্দর। কলকাতা শহরে এবারের ঝটিকা সফরে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখব। কলকাতায় আসলে কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে ঘুরে দেখতে ভালোই লাগবে। সার্কভুক্ত দেশের জন্য টিকিট 100 টাকা, অন্যান্য দেশের জন্য 500 টাকা, আর ভারতীয়দের জন্য সম্ভবত 30 টাকা বা 20 টাকা এমন হবে। এখানে অনেক ঐতিহ্যবাহী যুদ্ধে ব্যবহৃত তলোয়ার এবং যুদ্ধে ব্যবহৃত সরঞ্জামাদি রাখা আছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে এখানে আশেপাশে মানে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশ জুড়ে বিশাল পার্ক আছে, যে পার্কে ঘুরে বেড়ানো যায় বেশ কিছু সময়। এবং এই পার্কে খোলামেলা জায়গায় এবং জলাশয় আছে, ঘুরতে বেশ ভালোই লাগে। সফর শেষে সেখান থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে সোজা বনগাঁও স্টেশন। সেখান থেকে জনপ্রতি 50 রুপি ভাড়া দিয়ে বেবি ট্যাক্সিতে করে বেনাপোল বন্দর যাওয়া যায়। আজকে বিকেল হয়ে যাওয়ায় আমি হয়তো শেষ যাত্রী ছিলাম। সময় ছিল প্রায় সন্ধ্যা 6টা। খুব সহজে ইমিগ্রেশন কাস্টমস শেষ করে বাংলাদেশ প্রান্তে বেনাপোল বর্ডার এসে সেখানেও ইমিগ্রেশন কাস্টমস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই পদ্ধতিতে বেনাপোল এসে বেনাপোল এক্সপ্রেস বা বিকেলবেলায় রূপসী বাংলা এক্সপ্রেস ধরে ঢাকা যাওয়া যায়। তবে আমার যাত্রা হবে লোকাল বাসে যশোর গিয়ে সেখান থেকে রাতের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ধরে ঢাকা ফিরে যাওয়া। সুন্দরবন এক্সপ্রেসে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। যে ট্রেনে আমার কাছে মনে হয় আমি জীবনে সবথেকে বেশি ভ্রমণ করেছি এই সুন্দরবন এক্সপ্রেসে। যদিও সেই সুন্দরবন এক্সপ্রেসের রেক অনেকবারই পরিবর্তন করা হয়েছে, এখন নতুন চাইনিজ রেক দিয়ে চলাচল করে এবং সেটি যমুনা নদীর উপর দিয়ে না গিয়ে এখন পদ্মা নদীর উপর দিয়ে যায়, মানে পদ্মা সেতু হয়ে যায়। আজকে যাত্রা করব সেই সুন্দরবন এক্সপ্রেসে। সুন্দরবন এক্সপ্রেসে যাত্রা করার জন্য আমি চলে এসেছি যশোহর রেলওয়ে জাংশনে। খুলনা থেকে যদিও ট্রেনটি ছাড়ে, কিন্তু আজকে আমি যশোরে থাকার জন্য যশোর থেকে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে। তো চলুন স্টেশনে প্রবেশ করি এবং যাত্রা উপভোগ করি সুন্দরবন এক্সপ্রেসের। যদিও সুন্দরবন এক্সপ্রেসের প্রকৃত যাত্রা উপভোগ করতে হলে দিনের বেলা আসতে হবে, অর্থাৎ ঢাকা থেকে যখন সকালবেলা ছেড়ে আসে সেটি খুলনার উদ্দেশ্যে, সেই যাত্রায় আসলে সম্পূর্ণরূপে উপভোগ করা যাবে। তবে আমি দেখাচ্ছি এখন উল্টা, মানে খুলনা থেকে ঢাকা, তো সেই যাত্রায় উপভোগ করি। দিনের যাত্রা আর একদিন উপভোগ করা যাবে। তো চলুন স্টেশনে প্রবেশ করি। এখন আছি যশোর রেলওয়ে জাংশন স্টেশন যেটা, সেটিতে। এবং যশোর রেলওয়ে জাংশন স্টেশন যথেষ্ট আলোক উজ্জ্বলময়, সুন্দর। স্টেশনে অনেক অপেক্ষমান যাত্রী। এখানে যাত্রী আছে মূলত দুটি ট্রেনের। একটি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চলে আসার কথা খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস, আর অপরদিকে আমাদের যে ট্রেন সেটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। তবে কোন ট্রেনটি আগে আসবে সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ সম্ভবত সীমান্ত এক্সপ্রেস কিছুটা বিলম্বে আছে, কারণ সীমান্ত এক্সপ্রেসের টাইম আর 1-2 মিনিট বাকি আছে। তাই এখনও ট্রেনের কোনো খবর হয়নি বা ট্রেন আসেনি। ট্রেনটি
কিছুক্ষণের মধ্যে যশোর 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির এসি বগিগুলো পিছন থেকে শুরু হবে, পিছন থেকে ক খ গ ঘ বগি এবং সামনের দিকে ই ট ঠ ড বগি অবস্থান করবে। পিছন দিকে এসি বগি এবং সামনের দিকে শোভন চেয়ার অবস্থান করবে। এখন ঘড়িতে সময় 40, মানে 10:40। 10:40-এই ট্রেনের খবর হয়ে গেল। এখানে মাইকে ঘোষণা দিল যে কোচগুলা কোন দিকে থাকবে, শোভন চেয়ারগুলো সামনে, এসির কোচগুলা পিছনে, এভাবে বলে দেওয়া হলো। এটা ভালো, কারণ এখানে যেহেতু কোচগুলো লেখা থাকে না, আমাদের ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যেরকম লেখা থাকে ক খ গ ঘ কীভাবে কোন দিকে হবে, আবার এগুলো পরিবর্তনও হয়। তো যাই হোক, এভাবে বলে দিলে যাত্রীদের সুবিধা হয়, তারা বুঝতে পারে কোন দিকে তাদের কামরাগুলো পড়তে পারে, সে অনুযায়ী তারা যেতে পারে। এই হচ্ছে কোচ। এই হচ্ছে আমার সিট। চার্জিং পোর্ট আছে, তবে চার্জিং পোর্ট কাজ করে কিনা এটা দেখার বিষয়। আমি যদি এর আগে দেখেছি যে কাজ করে না। লেগ স্পেস ভালো, তবে কথা বলতে বলতেই 56টা ছাড়ার কথাই যে 11টা বাজতে বাজতেই আমাদের ট্রেন যশোহর জাংশন থেকে ছেড়ে দিল। সুন্দরবন এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 725, খুলনা এবং ঢাকা শহরের মাঝে চলাচলকারী একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন। এটি পদ্মা সেতু পাড়ি দেওয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন। ট্রেনটি 2003 সাল থেকে ঢাকা খুলনা রেলপথে যাত্রী সেবা দিয়ে আসছে। 726 নম্বর সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনামুখী চলাচল করে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয় সুন্দরবন এক্সপ্রেস। যশোর ক্যান্টনমেন্ট। চলে আসলাম আমাদের এবারের যে বিরতি স্টেশন, সেটি হচ্ছে মোবারকগঞ্জ। মোবারকগঞ্জ হচ্ছে ঝিনাইদহ জেলাতে অবস্থিত এবং মোবারকগঞ্জে কিন্তু চিনিকল আছে। 11:30 মোবারকগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটির বিরতি স্টেশনগুলো হচ্ছে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর জাংশন, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জাংশন, কুষ্টিয়া কোর্ট, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা এবং সর্বশেষ কমলাপুর ঢাকা স্টেশন। সর্বমোট যাত্রার সময় 7 ঘন্টা 25 মিনিট। এই ট্রেনটি খুলনা থেকে ছাড়ে রাত 9:45 এবং ঢাকায় এসে পৌঁছায় ভোর 5:10। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। কোটচাঁদপুরও কিন্তু ঝিনাইদহ জেলার মধ্যে অবস্থিত। ঠিক 11:15 দিকে আমাদের ট্রেন শুধুমাত্র 2 মিনিট বিরতি দিয়ে কোটচাঁদপুর স্টেশন থেকে ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য স্টেশন হচ্ছে চুয়াডাঙ্গা। যদিও দর্শনা হল্ট স্টেশন পড়বে, তবে দর্শনা হল্টে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার দিকে যখন যায় তখন থামে না। সুন্দরবন এক্সপ্রেসের ভাড়া
খুলনা থেকে ঢাকা পর্যন্ত নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 625 টাকা, এসি চেয়ার বা স্নিগ্ধা শ্রেণীতে 1196 টাকা এবং এসি বার্থ বা এসি কেবিনে 2201 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। লেখা চলে আসলাম চুয়াডাঙ্গা স্টেশনে। নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। রাত 12টা বেজে 26 মিনিটে চুয়াডাঙ্গায় ছোট্ট বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন আলমডাঙ্গা। নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। তো এখন বাজে রাত 2টা বেজে 35 মিনিট। আমরা চলে আসলাম রাজবাড়ী স্টেশনে। রাজবাড়ী স্টেশনেই এই ট্রেনের বিরতি বেশ কিছুক্ষণ হবে, 10 মিনিট মতো। তো ট্রেনে তেমন একটা যাত্রী ছিল না আজকে। চুয়াডাঙ্গা স্টেশন আসার পরের থেকে একদম যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেল। তার আগ পর্যন্ত যাত্রী ছিল না বললেই চলে, একদম ট্রেন ফাঁকা ছিল। আর এখন ট্রেনের মধ্যে মানে তিল ধারণের জায়গা নাই, এমন একটা অবস্থা। তবে যাত্রা খুবই ভালো হচ্ছে। আর সুন্দরবন এক্সপ্রেসে এই খুলনা থেকে ঢাকার পথে যাত্রা করার একটা বিশেষ সুবিধা হচ্ছে এই যে এই পথে বিরতি স্টেশন খুবই কম। যেমন কুষ্টিয়ার পরে পাংশা, পাংশার পর রাজবাড়ী, এরপর ভাঙা, তারপর সরাসরি ঢাকা। তাছাড়া তেমন কোনো বিরতি নেই, একটানা চলবে। আর এখানে দেখা যাচ্ছে ক্রসিং হচ্ছে, ওই পাশে দাঁড়িয়ে আছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস চলে যাবে বেনাপোলের উদ্দেশ্যে, আর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ফেলে গেলেন কিনা গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে أشهد أن محمدا رسول ভোর 5টা বেজে 12 মিনিটে আমরা চলে আসলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে।
এবং সেই সাথেই আমাদের সুন্দরবন এক্সপ্রেসের খুলনা থেকে ঢাকার যাত্রা শেষ হতে চলল। চমৎকার এই যাত্রার জন্য ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে এবং সুন্দরবন এক্সপ্রেসকে।